আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি ডক্টর রায়হান পারভেজ পলাশ। আমরা আজকে তোমাদের জন্য একটা বিশেষ আয়োজন নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আয়োজনটা মূলত হচ্ছে উন্মেষ জিকে হাইলাইটস। তো এটা তোমাদের জন্য নতুন একটা সংযোজন উন্মেষের পক্ষ থেকে। তো এটা নিয়ে আসার পেছনের কারণটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু সবসময় দুই একটা সাম্প্রতিক বিষয়বলি থেকে প্রশ্ন থাকে। তো সাম্প্রতিকের এত এত তথ্য, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, তো এইটাকে আসলে সহজ করা বা কোন তথ্য পড়বো কোন তথ্য পড়বো না, এটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন থাকে। তো এই জিনিসটাকে মাথায় রেখেই আমরা নতুন একটা সংযোজন নিয়ে আসছি, সেটা হচ্ছে উন্মেষ জিকে হাইলাইটস। ইনশাল্লাহ প্রত্যেক মাসেই তোমাদের জন্য আমরা এই ক্লাসটা আয়োজন করব এবং এই ক্লাসের ভেতরে আমরা দেখব যে কোন তথ্যগুলো আমাদেরকে পড়তে হবে, কোনগুলোকে আমরা বাদ দিব, স্কিপ করে যাব। তো চলো আর সময় নষ্ট না করে আমরা আমাদের মূল এপিসোডে চলে যাই। তো আজকে আমরা প্রথমেই বাংলাদেশ বিষয়গুলি নিয়ে কথা বলবো। তো কথা বলার শুরুতেই আমরা খুবই একটা ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা হচ্ছে আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন এবং নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে আমাদের সংসদের মাননীয় স্পিকার হাফিজউদ্দিন আহমেদ উনি দায়িত্ব গ্রহণ করেছেন। তো এই জায়গাটাকে যদি আমরা একটু ভালোভাবে অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রপতি যিনি পদত্যাগ করেছেন আর কি, তার নাম হচ্ছে শাহাবুদ্দিন। তো উনি আমাদের 22তম রাষ্ট্রপতি ছিল এবং 2023 সাল থেকে উনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং তার ক্ষমতায় থাকা অবস্থাতেই কিন্তু ঐতিহাসিক জুলাই বিপ্লব সংঘটিত হয়। তো অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে উনি কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে গেছেন। অবশেষে অসুস্থতার জন্য উনি পদত্যাগ করতে বাধ্য হন এবং তিনি যে ডিজিজে আক্রান্ত ছিলেন সেই ডিজিজটার নাম ছিল হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথি। আমরা যেহেতু ডক্টর, সো এই মেডিকেল টার্মগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, অটোনমিক নিউরোপ্যাথি। তো এক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে বর্তমান আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন উনি 50-এর 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার পদত্যাগপত্রটা হাফিজউদ্দিন আহমেদের কাছে জমা দেন এবং উনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অর্থাৎ উনি স্পিকার প্লাস উনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে হচ্ছে 20 আগস্ট। এখন অনেকগুলো কথা বললাম, এর মধ্যে সামারাইজেশনটা কি, আমাকে কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে যে বাংলাদেশের বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে, ঠিক আছে, এর পরবর্তীতে যে রাষ্ট্রপতি নির্বাচন হবে সেই পরবর্তী নির্বাচিত রাষ্ট্রপতির নাম মনে রাখতে হবে। আর এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি বলে দিচ্ছি, সেটা কি, এটা এখানে লিখি নাই, এইটা এখন আমি লিখবো। সেটা হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করেন, কার কাছে পদত্যাগ করবেন? স্পিকারের কাছে। রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগ করবেন, পদত্যাগপত্র জমা দিবেন এবং উনি 50-এর 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ঠিক আছে, 50-এর 3 নং অনুচ্ছেদ অনুযায়ী উনি পদত্যাগ করেছেন, অর্থাৎ এই অনুচ্ছেদটা, সংবিধানের অনুচ্ছেদটা আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের নারী হচ্ছে যে হকি দলের একটা ঐতিহাসিক জয় এবং এটা তাদের প্রথম ইন্টারন্যাশনাল কোনো শিরোপা। সেটা হচ্ছে যে অনূর্ধ্ব 21 নারী যে হকি, মানে এশিয়ান হকি ফেডারেশন কাপ, যেটা ওমানে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কাজাকিস্তানকে তারা 2-0 গোলে হারিয়ে তারা প্রথম আন্তর্জাতিক শিরোপাটা নিয়ে আসে। তো এই তথ্যটা আমরা মনে রাখলেই চলবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা চলে যাব, সেটা হচ্ছে ইনভেস্ট বাংলাদেশ বিল। আচ্ছা, বাংলাদেশের অর্থনীতিতে একটা যুগান্তকারী দিকের সূচনা হতে যাচ্ছে। এটা হয়তো আমরা এখন ফিল করতে পারবো না, অর্থনীতির স্টুডেন্ট হলে ভালোভাবে ফিল করতো, বাট এই তথ্যটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। আমরা জানি যে আমাদের বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আসে এবং বৈদেশিক বিনিয়োগের জন্য আমাদের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেমন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা যেটাকে আমরা বেজা বলি, বাংলাদেশ সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ বা পিপিপিএ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ওকে, এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা। তো এই যে তিনটা সংস্থাই সাধারণত বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে কাজ করে এবং তাদের কাজটা একটু জটিল আকারের, অর্থাৎ ওই যে মানে অনেকগুলো অফিস, সরকারি কাজে যেটা হয় আর কি, যে আমরা এক অফিস থেকে আরেক অফিসে, এক অফিস থেকে আরেক অফিসে যাই। তো ধরো একটা বৈদেশিক একটা সংস্থা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, তো তখন তাকে যেটা হচ্ছে যে এই যে তিনটা যে আলাদা আলাদা যে সংস্থা, এই তিনটা সংস্থাতেই তাকে নিবন্ধন করতে হচ্ছে, একই তথ্য তাকে বারবার জমা দিতে হচ্ছে। হ্যাঁ, তো এই যে দীর্ঘসূত্রিতা, এটার কারণেই বৈদেশিক বিভিন্ন সংস্থা তারা বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত হচ্ছে না। তো এটাই আমাদের দেশের অর্থনীতিবিদরা এটাকে চিন্তা করলো, যেটাকে কীভাবে সহজ করা যায় এবং তার প্রেক্ষিতে এই তিনটা সংস্থাকে বিলুপ্ত করে তিনটা সংস্থাকে একটা সংস্থা দিয়ে রিপ্লেস করা হয়েছে, সেটা হচ্ছে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ। এবং এইটাতে আমরা ওয়ান স্টপ সার্ভিস কি করব, তাদেরকে প্রোভাইড করব, ডিজিটাল সার্ভিস আমরা তাদেরকে প্রোভাইড করব। এর ফলে যেটা হবে যে বৈদেশিক বিনিয়োগকারীরা একই সংস্থা থেকেই তারা কি হবে, তারা
কোনো রকমের হ্যারাসমেন্ট বা কোনো রকমের দীর্ঘসূত্রিতা ছাড়াই বাংলাদেশে খুব সহজে বিনিয়োগ করতে পারবে। অর্থাৎ এটাকে যদি আমরা খুব ভালোভাবে রান করতে পারি, দেশের অর্থনীতির জন্য এটা একটা মাইল ফলক হতে যাচ্ছে। আমাদের শুধু এতটুকু মনে রাখতে হবে যে এই 3টা কর্তৃপক্ষ বিলুপ্ত করে নতুন যে আমাদের সংস্থা তৈরি হয়েছে, সেই সংস্থাটার নাম কি? সেই সংস্থাটার নাম হচ্ছে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ। ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের বাংলাদেশের ৩য় নারী স্থায়ী প্রতিনিধি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা দেশ থেকেই একজন জাতিসংঘের প্রতিনিধি থাকে। তো আমাদের জাতিসংঘের প্রতিনিধি ছিলেন হচ্ছে সালাউদ্দিন নোমান চৌধুরী, এবং তাকে রিপ্লেস করে বর্তমানে যিনি নারী প্রতিনিধি হিসেবে আছেন তার নাম হচ্ছে আইরিন খান। তো আইরিন খানের বেশ কিছু পরিচয় আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে যে উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাপরিচালক ছিলেন। উনি প্রথম বাংলাদেশি, প্রথম মুসলিম, প্রথম এশীয় হিসাবে উনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দায়িত্ব পালন করতেছিলেন। এছাড়াও উনি আরও বেশ কিছু সংস্থার উনি দায়িত্ব পালন করেছেন। তো তার আর একটা আমি পরিচয় বলি, তার আরেকটা পরিচয় হচ্ছে যে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে স্ত্রী জুবাইদা রহমানের কাজিন বা চাচাতো বোন হচ্ছে আইরিন খান। তার মানে আইরিন খান বুঝতে পারতেছো তো, আমাদের প্রধানমন্ত্রীকে দুলাভাই বলে ডাকে। ঠিক আছে, ওকে। ঢাকা মেডিকেল কলেজে পড়লে তোমরাও কিন্তু প্রধানমন্ত্রীকে দুলাভাই বলেই ডাকবা, কারণ তোমাদের যদি যারা ঢাকা মেডিকেল কলেজে পড়তেছো বা ভবিষ্যতে যারা পড়বা, ঠিক আছে, জুবাইদুর রহমান কিন্তু ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন। ওকে, তাহলে আইরিন খানের নামটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো। ওকে, আচ্ছা, তাহলে আইরিন খানের নামটা একটু ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে। তো আইরিন খানের পড়াশোনা, উনি বাংলাদেশে পড়াশোনা করেন নাই, উনি একজন লয়ার এবং একজন মানবাধিকার কর্মী। ঠিক আছে, ওনার আরও বেশ কিছু অবদান আছে, সেগুলো আমরা পরে জানলাম। ওকে, এইবার আমরা চলে আসব, সেটা হচ্ছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট। দেখো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 1996 সালের 26শে মার্চ সংবিধানের 13তম সংশোধনীর মাধ্যমে আনয়ন করা হয়। নির্দলীয় নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, যার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ওকে, আর গণভোটের বিধানটা 1979 সালে সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে 141-এর ক নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গণভোট। তাহলে আমরা যদি এইটা যদি একটু হালকা করে লিখে ফেলি যে গণভোটের বিধানটা কোথায় ছিল সংবিধানে গণভোট ছিল হচ্ছে 141-এর ক নম্বর অনুচ্ছেদে, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা এটা ছিল হচ্ছে সংবিধানের 58 ক থেকে 1 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। কিন্তু আমরা জানি যে 2011 সালের 30শে জুন সংবিধানের 15 বা 15তম সংশোধনী নিয়ে আসে তৎকালীন সরকার, এবং নিয়ে এসে তারা সংবিধানের মধ্যে বেশ কিছু পরিবর্তন করে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো পরিবর্তন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান তারা বাতিল করে ফেলে। এরপরে আমরা জানি যে জুলাই বিপ্লব সংগঠিত হয়। জুলাই বিপ্লবের পরে যেটা হয় সেটা হচ্ছে যে সরকার ক্ষমতা থেকে চলে যেতে বাধ্য হয়। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে 2024 সালের আগস্ট মাসে কী করা হয়, বেশ কিছু আমাদের দেশের সুশাসন মানে সুজন বা সুশাসনের জন্য নাগরিক এই সংস্থার বেশ কিছু আমাদের সুশীল সমাজের লোকজন তারা কী করে, হাইকোর্টে রিট করে, এবং এর প্রেক্ষিতে 2024 সালের 17ই ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু অংশ কী করা হয়, বাতিল করা হয়। এবং বাতিল করা অংশগুলোর মধ্যে অন্যতম ছিল হচ্ছে গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এবং এটা বাতিলের ফলে আবার পুনরায় গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে নিয়ে আসার বা আমাদের দেশে নিয়ে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। ওকে, আচ্ছা, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। ওকে, এরপরে আসো সংবিধান সংশোধনের জন্য কমিটি। তো আমরা তো জানি যে এখন বর্তমানে যে সংবিধানটা আছে এই সংবিধানটা স্থগিত আছে। সো পুনরায় আমাদের সংবিধান কি করতে হবে, সংশোধন করতে হবে। তো সংশোধনের জন্য একটা কমিটি ঘোষণা করা হয়েছে 15 সদস্য বিশিষ্ট, এবং এই কমিটির 12 জন থাকবে সরকার দলীয় এবং 5 জন থাকবে হচ্ছে বিরোধী দলীয়। তো বিরোধী দলীয় 5 জন না থাকার কারণে এই জায়গাটাকে ফাঁকা রাখা হয়েছে। তবে সংসদ সদস্য কতজন, সদস্য হচ্ছে কিন্তু 15 জনই। এটা মনে রাখতে হবে যে সদস্য কতজন, 15 জন। এবং এইটার সভাপতির নামটা আমরা মনে রাখবো। সভাপতি হচ্ছে সালাউদ্দিন আহমেদ, উনি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে, তাহলে সংবিধান সংশোধনের কমিটির সভাপতিকে। আর কিছু গুরুত্বপূর্ণ সদস্য আছে, তাদের নাম তোমরা চাইলে মনে রাখতে পারো, যেমন আসাদুজ্জামান, উনি আমাদের আইনমন্ত্রী। জুনায়েদ আব্দুর রহমান জুনায়েদ সাকি, তাকে আমরা চিনি গণসংহতি আন্দোলনের। এছাড়াও হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির হচ্ছে আন্দালিব রহমান পার্থ। ঠিক আছে, তো কিছু পরিচিত মুখ, তাদের নাম তোমরা জেনে রাখতে পারো, বাট আমার মনে হয় যে সদস্য সংখ্যাটা এবং সভাপতির নামটা মনে রাখাটাই যথেষ্ট। এরপরে হচ্ছে দেশের 56তম নদীবন্দর ঘোষণা করা হয়েছে। এটা সবসময় আপডেট থাকতে হবে। এখন তুমি পড়তেছো 56, কিছুদিন পরে 57-58 নম্বর নদীবন্দরে চলে আসবে। তো 56তম নদীবন্দর হচ্ছে বগুড়া জেলাতে ধুনট এবং সারিয়াকান্দি, এই দুইটা নদীবন্দরই কিন্তু যমুনা নদীর তীরবর্তী। তাহলে 56তম নদীবন্দর কোথায় আছে, বগুড়াতে আছে। এটা একটু তথ্য আমরা মনে রাখবো।
এরপর হচ্ছে আমরা ডক্টর। সো আমাদের জন্য ডক্টর রিলেটেড কিছু আসার সাথে সাথে সেটা আমরা খপ করে ধরে ফেলবো। এটা হচ্ছে সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ থেকেই আমাদের ইপিআই শিডিউলে নতুন একটা ভ্যাকসিন অ্যাড হতে আসছে, সেটা হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন, যেটা 15 মাস বয়সী শিশুদের কী করা হবে, প্রদান করা হবে, ঠিক আছে, টিসিভি। আর একটা তথ্য তুমি মনে রাখতে পারো যে খুব সম্প্রতি আরেকটা ভ্যাকসিন হয়তোবা যুক্ত হতে যাচ্ছে ইপিআই শিডিউলে, সেটা হচ্ছে জাপানিজ এনক্যাফালাইটিস। এটা মশাবাহিত রোগের বিরুদ্ধে এই টিকাটা কী করা হবে, অ্যাড করা হবে, ঠিক আছে, ভবিষ্যতে। ওকে, এরপরে আমরা চলে আসি আন্তর্জাতিক বিষয়গুলিতে। আন্তর্জাতিক বিষয়গুলির শুরুতেই আমরা মানে দুঃখের সাথে, কারণ এই লোকটাকে আমি পার্সোনালি অনেক বেশি পছন্দ করি, মানে অনেক বেশি পছন্দ করি আর কি। তো আয়াতুল্লাহ আলী খামেনি উনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিল। তো তার আমরা জানি যে 28 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন, ঠিক আছে, এবং তার শেষকৃত্যের অনুষ্ঠানগুলো শুরু হয় হচ্ছে যে এই জুলাই মাসে। এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ উনি কী করেন, উনি এই শেষকৃত্যের অনুষ্ঠানে বা জানাজা উনি অংশ নেয়। এবং এই জানাজাতে প্রায় 4,30,00,000, হ্যাঁ সংখ্যাটা তুমি ঠিকই শুনতেছো, 4,30,00,000 মানুষ এই জানাজা প্লাস দাফন সংক্রান্ত যেই বিধিবিধান এটাতে কি হয়, যুক্ত হয়। এবং এটা পৃথিবীর সবচেয়ে বড় শোককৃত্যের অনুষ্ঠান। এর আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তার শোককৃত্যের অনুষ্ঠানে প্রায় 1,70,00,000 মানুষ জমায়েত হয়েছিল। তো এটা হচ্ছে 4,30,00,000। আয়াতুল্লাহ আলী খামেনি সম্পর্কে যদি আমরা একটু জানি বা ইরান সম্পর্কে হালকা যদি ইনফরমেশন আমরা বলি, ইরানে বেশ কয়েকটা রাজবংশ তারা শাসন পরিচালনা করেছে, সাফাভিদ বংশ, কাজার বংশ এবং হচ্ছে পাহলভি বংশ। তো আমরা জানি যে ইরানে রেজা শাহ পাহলভি উনি ক্ষমতায় ছিলেন। উনি মূলত প্রধানমন্ত্রী মোসাদ্দেক 1953 সালে একটা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তাকে কি করা হয়, তাকে সরিয়ে ফেলা হয় এবং তার জায়গায় রেজা শাহ পাহলভি ক্ষমতায় আসেন এবং প্রচুর পরিমাণে উনি পশ্চিমাকরণ করেন। পশ্চিমা দেশগুলোর সাথে উনি অনেক বেশি লিয়াজু যেটা করে, যেটা ইরানের সাধারণ জনগণের অনেক মতের বিরুদ্ধে চলে যায়। এর পরবর্তীতে আয়াতুল্লাহ রুহুল খামিনি তার নেতৃত্বে একটা বিপ্লব সংঘটিত হয় 1979 সালে এবং ওই বিপ্লবে একটা অন্যতম কর্ণধার ছিলেন হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরে 1979 থেকে 1989 সাল পর্যন্ত আয়াতুল্লাহ রুহুল খামেনি যখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন, তখন আয়াতুল্লাহ আলী খামেনি উনি 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এর ফলে আয়াতুল্লাহ রুহুল খামেনির মৃত্যুর পরে উনি 1979 সাল থেকে শুরু করে একদম 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত উনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। এবং সম্প্রতি আমরা জানি যে ইসরায়েলের হামলায় উনি নিজ বাসভবনে কি হন, নিহত হন এবং তার জায়গায় তার মেজো ছেলে মোস্তফা খামেনি উনি দায়িত্ব নিয়ে নেন। ওকে, এখানে বেশ কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো আমরা একটু দেখে নিব পরে। এবার চলে আসি ফুটবল বিশ্বকাপ। তো অবশেষে ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে। আমরা জানি যে আমরা খুবই বেশি এক্সাইটেড ছিলাম, এটাকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। তো এই বিশ্বকাপটা 3টা দেশে অনুষ্ঠিত হয়, সেটা আমরা জানি। এই চ্যাম্পিয়ন হয় হচ্ছে স্পেন, রানার আপ হয় আর্জেন্টিনা, গোল্ডেন বল জিতছে হচ্ছে স্পেনের অধিনায়ক রদ্রি, গোল্ডেন বুট জিতেছে হচ্ছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে, দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি, সবচেয়ে বেশি পরিমাণ ম্যাচ খেলেছে হচ্ছে লিওনেল মেসি এবং 6টা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে রোনালদো এবং মেসি এবং 6টা বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়েছে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো। ওকে, যাই হোক, এটা ছিল হচ্ছে যে আমাদের বিশ্বকাপ ফুটবল। এটা সম্পর্কে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এবং আশা করি এইখান থেকে প্রশ্ন আসলে আমরা কেউ ভুল করব না। ওকে, তো যদিও আমার দল জিততে পারে নাই, আমরা ফাইনালে গিয়ে হেরে গেছি আর কি, ঠিক আছে, বুকে একটু ব্যথা। এরপরে ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী, এই দেশে মানে লাস্ট 10 বছরে আমরা যদি দেখি, 10 বছরে মনে হয় তারা 4 থেকে 5টা প্রধানমন্ত্রী পেয়ে গেছে, ঠিক আছে। বরিস জনসন, ডেভিড ক্যামেরুন, থেরেসা মে, বরিস জনসন, তারপরে হচ্ছে কিয়ার স্টারমার, লিজ ট্রাস, ঋষি সুনাক, ঠিক আছে। অবশেষে সর্বশেষ হচ্ছে যে কি অ্যান্ড্রি বার্নহাম। তো আমরা জানি যে ব্রেক্সিট ইস্যুতে বেশ ওই দেশের অর্থনীতির অবস্থাটা খুব বেশি একটা সচল না এবং সেখানে ইন্টারনাল বেশ কিছু ঘটনা ঘটতেছে, এই জন্য প্রধানমন্ত্রীদেরকে পদত্যাগ করতে হচ্ছে। এটা নিয়ে ডিটেলসে আমি যাব না, শুধু এতটুকু জানো ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে লেবার পার্টির অ্যান্ডি বার্নহাম এবং উনি কিয়ার স্টারমারকে রিপ্লেস করে উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। আচ্ছা, এখানে একটা মজার কথা আছে, সেটা হচ্ছে কিং অফ দ্য নর্থ। তো যারা গেম অফ থ্রোনস দেখছো তাদের কাছে এই শব্দটা খুবই খুবই পরিচিত একটা শব্দ। মূলত তাকে কিং অফ দ্য নর্থ বলা হয় কারণ উনি হচ্ছে ইংল্যান্ডের নর্থ যেই অর্থাৎ ম্যানচেস্টার বা এই অঞ্চলের যে বৈষম্য এটাকে উনি অনেক বেশি ভালোভাবে তুলে ধরেছেন, এই জন্য তাকে কিং অফ দ্য নর্থ বলা হয়। এবার আমরা জুলাই মাসে বেশ কিছু ঘটনাগুলো ঘটে গেছে একদম শর্টকাটে, ঠিক আছে, ওই যে শব্দ বলে না 1 ঘন্টা মানে মিনিটে মিনিটে নিউজ এরকম টাইপের। যেমন কাজাকিস্তান তাদের নতুন সংবিধান কার্যকর করেছে, ওকে ভালো, খুবই ভালো। আচ্ছা, এইটা আমরা জানবো, সেটা হচ্ছে বিশ্বব্যাংক শ্রীলঙ্কাকে সহ 5টি দেশকে উচ্চ মধ্যমায়ের দেশে উন্নীত করে দিয়েছে। শ্রীলঙ্কার অবস্থাটা দেখো কি খারাপ অবস্থা ছিল, সেখান থেকে তারা আজ উচ্চ মধ্যমায়ের দেশ। তো ইনশাআল্লাহ আমরাও ভবিষ্যতে যাব।
এরপরে হচ্ছে কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী আসছে সি ওং সুক, ঠিক আছে, তার নামটা মনে রাখতে পারো। আচ্ছা, মালদ্বীপের রাজধানী মালেতে হ্যাঁ সার্কের সম্মেলন, ঠিক আছে, সার্কের 2 দিন ব্যাপী সার্কের আঞ্চলিক পরামর্শ সভা শুরু হয়েছে। তো সার্ক সম্পর্কে যে কোনো তথ্যই আমরা অনেক বেশি গুরুত্ব দিয়েই পড়ার চেষ্টা করব, এটা আমরা একটু মনে রাখবো। খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ন্যাটো সম্মেলন। এই যে রিসেন্ট যে ন্যাটো সম্মেলন হয়েছে বা হয়ে গেছে, সেটা হচ্ছে যে কোথায়, এটা হয়েছে তুরস্কের রাজধানী আঙ্কারাতে। ওকে, ন্যাটো সম্মেলন এটা। এছাড়াও আমাদের 3টা নতুন উপজেলা, সেটা হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও এবং কুমিল্লার হচ্ছে বাঙ্গরা, এই 3টা নতুন উপজেলা হিসাবে পথ চলা শুরু করছে। রাবাব ফাতিমা, যিনি বাংলাদেশের জাতিসংঘের একজন ছিলেন, প্রতিনিধি ছিলেন, তো বাংলাদেশের কূটনীতিবিদ, তাকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসাবে আফগানিস্তানে নিয়োগ করা হয়েছে। এই তথ্যটা আমরা একটু জেনে রাখলাম। আর চীনের সাংহাই কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সম্মেলন শুরু হয়েছে চীনে এটা। আর ভারতে ককরোচ জনতা পার্টি অর্থাৎ তেলাপোকা পার্টি, ঠিক আছে, এই ককরোচ জনতা পার্টির যে জেনজি বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে এই যে শিক্ষামন্ত্রী, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উনি পদত্যাগ করেছেন, ঠিক আছে। আর আমাদের নৌবাহিনীর নতুন প্রধান মিসবাউল আজিম, ঠিক আছে, উনি মানে আমাদের যে নৌবাহিনীর প্রধান ছিলেন নাজমুল হাসান, তার স্থলাভিষিক্ত হয়েছেন। সেটা হচ্ছে রিপোর্ট ও সমীক্ষা। তো 2টা রিপোর্ট সমীক্ষা আছে, একটা হচ্ছে হেনলি পাসপোর্ট সূচক, এইটা সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কাদের, সবচেয়ে নিম্ন পাসপোর্ট কাদের, বাংলাদেশের কত, 97তম। আর বাসযোগ্য শহর, এটা আসলে বলতেই লজ্জা লাগতেছে যে আমাদের দেশের রাজধানী ঢাকা, এটা হচ্ছে নিজের দিক থেকে 3য় নাম্বার, অর্থাৎ আমাদের চাইতে নিম্ন শহর শুধু 2টা আছে। সবচাইতে বাসের অযোগ্য শহর হচ্ছে যে সিরিয়ার রাজধানী দামেস্ক, সেখানে তো গৃহযুদ্ধ চলমান বা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। আর দ্বিতীয় অবস্থানে আছে হচ্ছে লিবিয়ার রাজধানী ত্রিপোলি। আমাদের দেশে কোনো যুদ্ধ চলতেছে না, কিছু চলতেছে না, জাস্ট আমাদের রাজধানী ঢাকার অব্যবস্থাপনা প্লাস এখানকার পরিবেশ দূষণ সব কিছু মিলিয়ে আমাদের অবস্থান হচ্ছে 171, যেটা আমাদের জন্য খুবই লজ্জার। যাই হোক, তথ্যগুলো মনে রাখতে হবে। ওকে, তো এর মাধ্যমে আমাদের জিকে হাইলাইট শেষ হলো। পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।